আবার চলে আসলাম আমাদের নতুন চ্যানেল নিয়ে, যেটি বাংলায় জিএসটি এ টু জেড। আগের দিন আমরা একটা জাস্ট ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছিলাম যে কি পড়ানো হবে, কাদের জন্য এটা ফ্রুটফুল, এবং ওখানে বলেছিলাম যে 24টা চ্যানেল খুব ডিটেলে পড়ানো হবে। আজকের এই আমরা দেখে নিই যে আমাদের সিলেবাসে 24টা চ্যানেল, 24টা চ্যাপ্টার কি আছে। তো চলুন একটু দেখে। আমাদের সিলেবাসে প্রথমেই যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে জিএসটি ইন্ট্রোডাকশনটা পড়াবো। এই ইন্ট্রোডাকশন সম্বন্ধে জানতে পারবেন যে জিএসটিতে কি, কেন, কিভাবে ব্যবহার হয়, এই সংক্ষিপ্ত জিএসটি জানতে পারবেন। তারপরে আমরা চ্যাপ্টার পড়াবো কি পড়ো, সাপ্লাই আন্ডার জিএসটি। তারপরে আমরা চ্যাপ্টার পড়বো সাপ্লাই আন্ডার জিএসটি। আমরা থার্ড যে চ্যাপ্টার যাব সেটা চার্জ অফ জিএসটি, ঠিক আছে। এবং 4 নম্বর চ্যাপ্টার যেটা আমরা এক্সেমশন ফ্রম জিএসটি, মানে জিএসটি থেকে কী কী জিনিস মুক্ত আছে, কী কী জিএসটি মানে কী কী গুডস অ্যান্ড সার্ভিস জিএসটির আন্ডারে নয়। 5 নম্বর জানবো আমরা প্লেস অফ সাপ্লাই। প্লেস অফ সাপ্লাই একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা জিএসটি যারা প্র্যাকটিস করে বা জিএসটি খুব ভালোভাবে জানতে চায় তাদের এই চ্যাপ্টারটা খুবই ভালো করে জানতে হবে। 6 নম্বর আমরা পড়াবো চ্যাপ্টারে টাইম অফ সাপ্লাই। 7 নম্বর চ্যাপ্টারে আমরা পড়বো ভ্যালু অফ সাপ্লাই, কীভাবে আমরা যে সাপ্লাই গুডস আর সাপ্লাই সার্ভিস তার ভ্যালু আমরা বের করব। 8 নম্বরে আমরা পড়াবো ইনপুট ট্যাক্স ক্রেডিট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ইনপুট ট্যাক্স ক্রেডিট। এবং এখান থেকে যারা পড়াশোনা করছেন তারা অনেক আপনি কোয়েশ্চেনও পাবেন পরীক্ষায়, প্লাস যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটি। 3 নম্বর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে আমরা শিখব যে কাদের রেজিস্ট্রেশন নিতে হয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সে এবং কাদের নিতে হয় না, কি লিমিট থাকে, কিভাবে আমরা অনলাইনে ফিল আপ করবো, যাবতীয়। 10 নম্বর চ্যাপ্টারে আমরা জানবো ট্যাক্স ইনভয়েস, ডেবিট ও ক্রেডিট নোট। জিএসটিতে আমরা কীভাবে ট্যাক্স ইনভয়েস বানাবো, ট্যাক্স ইনভয়েসে কী কী থাকে, কী কী ট্যাক্স ইনভয়েসে দিতে হয়, কী কী না দিলে ট্যাক্স ইনভয়েস গণ্য হয় না, এবং ডেবিট ও ক্রেডিট নোট, এগুলো আমরা যাবতীয় ডিটেলে জানবো। 11 নম্বর চ্যাপ্টারে আমরা জানবো অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস মানে কী করে আমরা জিএসটির অ্যাকাউন্টস করবো। নর্মাল এই যে আমরা নর্মাল অ্যাকাউন্টস করি অ্যাকাউন্টিং, এটা না, জিএসটিরও নিজস্ব কিছু অ্যাকাউন্টস আছে, সেই অ্যাকাউন্টসটা আমরা এই চ্যাপ্টারে জানবো। 12 নম্বর চ্যাপ্টারে আমরা জানবো পেমেন্ট অফ ট্যাক্স, মানে জিএসটির পেমেন্ট কাদের করতে হয়, কীভাবে করতে হয়, অনলাইনে কীভাবে করতে হয়, কীভাবে পেমেন্টসের অ্যামাউন্টটা ক্যালকুলেশন করতে হয়, সেগুলো আমরা জানবো। 13 নম্বর চ্যাপ্টারে আমরা রিটার্নস, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। রিটার্ন দেখুন জিএসটিতে মনলি 3খানা রিটার্ন থাকে। এক হচ্ছে জিএসটিআর 1, জিএসটিআর 3B অ্যান্ড জিএসটিআর 9 অ্যান্ড 9C, এই 3টে রিটার্ন থাকে। তো এই রিটার্নগুলো কিভাবে তৈরি করতে হয়, রিটার্নের অ্যাকাউন্টস কীভাবে তৈরি করতে হয় এবং রিটার্নটা অনলাইনে কী করে করতে হয় সেগুলো আমরা জানবো। এছাড়া সাথে জানবো কি আমরা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, জিএসটির আন্ডারে ইম্পোর্ট এক্সপোর্টে কী রুলস আছে, কিভাবে করা হয় সব জানবো। 14 নম্বর চ্যাপ্টারে আমরা জানবো টিডিএস অ্যান্ড টিসিএস। ইনকাম ট্যাক্সের আন্ডারে না, জিএসটির আন্ডারে টিডিএস অ্যান্ড টিসিএস বলে আছে চ্যাপ্টার, সেইগুলো আমরা জানবো। 15 নম্বর চ্যাপ্টারে জানবো রিফান্ডস, মানে ধরুন আমরা বেশি ইনপুট থাকা সত্ত্বেও আমরা পেমেন্ট করে দিয়েছি এবং বছরের শেষে আমাদের মনে হচ্ছে আমরা পেমেন্ট অনেক বেশি করে দিয়েছি, সেগুলো আমাদের রিফান্ড পাওয়া উচিত। তো রিফান্ডের প্রসিডিওর কী, ফর্ম ফিল আপ করতে হয়, কীভাবে সেগুলো রিটার্নে ভরতে হয়, সেগুলোও জানবো আমরা। 16 নম্বরে আমরা কী চ্যাপ্টারে পড়বো, জব ওয়ার্ক। জব ওয়ার্ক মানে ধরুন আমি একটা ম্যানুফ্যাকচারার, আমি কিছু মাল কাউকে করতে দিলাম, সে নিজস্ব শুধু লেবার দিল, কোনো মেটেরিয়াল দিল না, করে আমায় ফেরত দিল, এটাকে বলে জব ওয়ার্ক। এই জব ওয়ার্কের কী ডিটেল আছে, কীভাবে জব ওয়ার্কের চালান তৈরি করতে হয়, রিটার্নের কোন জায়গায় চালানটা ভরতে হয়, সেই সব জানবো আমরা এই জব ওয়ার্ককে। 17 নম্বর চ্যাপ্টারে কী আছে, অ্যাসেসমেন্ট অ্যান্ড অডিট, মানে যখন আমাদের বছর শেষ হয়ে যায়, ফিনান্সিয়াল ইয়ার মানে অ্যাকাউন্টিং ইয়ার যখন শেষ হয়ে যায় তখন অ্যাসেসমেন্ট করে ডিপার্টমেন্ট, এবং আমরাও নিজেদের অ্যাসেসমেন্ট করতে পারি, এটাকে বলে সেলফ অ্যাসেসমেন্ট। এবং অডিটও আমরা নিজেরা করে নিতে পারি যে কোথাও ভুলভ্রান্তি আছে কি না। তাছাড়া সরকার থেকেও এটা অডিট করানো হয় অনেক সময়, সেটা কি কি প্রসিডিওর আছে সরকার থেকে, কি কি ডকুমেন্টস লাগবে সরকার থেকে যদি অডিট করে আমাদের কোম্পানিতে বা অ্যাসেসমেন্ট করে, আমাদের কি কি ডকুমেন্ট ওখানে দিতে হবে সরকারদের যাতে ওরা অডিট করতে পারে। তো এই চ্যাপ্টারে আমরা জানবো তার নিয়মাবলী। 18 নম্বর ইন্সপেকশন। ইন্সপেকশন কি, আমরা যখন ধরুন কোনো রেজিস্ট্রেশন করলাম, সেই যখন যাদের ডিটেল দিলাম, রেজিস্ট্রেশনের ডিটেল, যে সমস্ত আমাদের কোথায় কারখানা আছে, কোথায় অফিস আছে, ঠিক আছে, সেগুলো তারা সরেজমিনে ইন্সপেকশনে আসতে পারে। কিংবা
কখনো সন্দেহ হলো যে আমাদের রিটার্নটা বোধহয় ভুলভাল আছে, তারা ম্যাচ করছে না তাদের সাথে কোনোভাবে, তখন তারা ইন্সপেকশানে আসতে পারে। সেই ইন্সপেকশানের নিয়ম কী, তাদের অধিকার কী কী আছে, তারা যে কোনো জিনিস বললেই আপনাকে করতে হবে এমন কিছু না, সে কী কী নিয়মাবলী আছে সব আমরা জানবো ইন্সপেকশন চ্যাপ্টারটায়। 19 নম্বরে আমরা জানবো ডিমান্ডস অ্যান্ড রিকভারি। মানে সরকার অনেক সময় নানা রকম নোটিশ পাঠায় এবং পয়সা ডিমান্ড করে। সেইটা ডিমান্ড করলেই যে আমাদের দিতে হবে এমনও কথা না, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে দিতেই হবে এবং দেওয়ার পরে আমরা সেগুলো রিকভারিও করতে পারি। তা সেই সব কী রুলস আছে, অ্যাক্ট আছে, কী কী রুলস আছে, সেই সেকশন আর রুলসগুলো আমরা এই চ্যাপ্টারে শিখবো এবং ডিটেলে শিখবো। 20 নম্বর যে লায়াবিলিটি টু পে সার্টেন কেসেস। কিছু কেস আছে যখন সরকার আমাদের কাছে চাইবে পয়সা, ঠিক আছে, কোনো কেসে, আর আমাদের ওগুলো বাধ্য হবে দিতে, ঠিক আছে। সেই চ্যাপ্টারটা হচ্ছে লায়াবিলিটি টু পে সার্টেন কেসেস। সেগুলো খুব নির্দিষ্ট কেস আছে এবং সেই কেসগুলো আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো ডিটেলে আলোচনা করবো। আসুন 21 নম্বর চ্যাপ্টার। 21 নম্বর চ্যাপ্টারে অফেন্সেস অ্যান্ড পেনাল্টিস। ধরুন আমরা কোনো রিটার্ন ভরলাম না, ঠিক আছে, বা কোনো এমন কিছু কাজ করলাম যেটা সরকারের চোখে অফেন্স বা আমাদের দোষ মনে হলো, তখন সরকার কিছু পেনাল্টি আমাদের উপর আরোপ করতে পারে এবং সেগুলো কোন কোন ক্ষেত্রে করতে পারে এবং কখন করতে পারে, আমাদের সেগুলো দিতেই হবে কি না বা সেখান থেকে মুক্তি কীভাবে, সেগুলো রুলসকে কী বলেছে, অ্যাক্টে কী বলেছে, সেইগুলো আমরা জানবো কি চ্যাপ্টারে অফেন্স অ্যান্ড পেনাল্টিসে। 22 নম্বর চ্যাপ্টারে অ্যাপিল অ্যান্ড রিভিশন। সরকার আমাদের কাছে অনেক কিছুই চাইতে পারে, ঠিক আছে, কোনো টাকা চাইতে পারলো হট করে, কিন্তু আমাদের মনে হচ্ছে সেই টাকাটা সরকার ন্যায্য চাইছে না, তাই জন্য তখন আমরা অ্যাপিল করতে পারি এবং আমাদের নানা রকম যে ডকুমেন্টসের উপর বেস করে সরকার নানা রকম ডিমান্ড করেছে বা নোটিশ পাঠিয়েছে সেগুলো আমরা রিভিশনের অ্যাপ্লিকেশন করতে পারি। তার কতগুলো প্রসিডিওর আছে, নিয়ম আছে, সেই এই চ্যাপ্টারগুলো আমরা জানবো তখন। 23 নম্বরে অ্যাডভান্স রুলিং। অ্যাডভান্স রুলিং একটা জিএসটির খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা যখন পড়বো তখন সেটা খুব ডিসকাশন করবো ডিটেলে। আর কিছু মিসলেনিয়াস প্রভিশনস আছে জিএসটির, সেগুলো আমরা জানবো। আর কী কী চ্যাপ্টার, এগুলো যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, আমরা একটা কী করব, একটা না প্রায় আপনাদের 5টা থেকে প্রায় 8খানা ক্লাস আমরা অনলাইনে রাখবো, ঠিক আছে, যেগুলোর মধ্যে রেজিস্ট্রেশন থাকবে, রিটার্ন থাকবে, রিটার্ন মানে রিটার্ন 1, 3B অ্যান্ড 9, এছাড়া ইনপুটের 2Bও আমরা শেখাবো, ঠিক আছে। 5টা থেকে 8টা ক্লাস লাগবে, আমরা রেজিস্ট্রেশন, রিটার্ন, চালান পেমেন্ট এগুলো সবই শেখাবো। এছাড়া এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত ভিউয়ার হবে, তাকে আমরা লাইফ টাইম সাপোর্ট করবো কি আপডেশনের। এই যে চ্যাপ্টারগুলো পড়ছি, এই যে নানা রকম কাজে নানা রকম নোটিশ আসে, নোটিফিকেশান আসে, সার্কুলার আসে, সেইগুলো আমরা নিয়মিত আপডেশন দেব। এছাড়া যে কোনো তার কোয়ারি, তার কাজে, ধরুন কোনো সে ট্যাক্স প্র্যাকটিস করছে, তার কোনো জায়গায় আটকে গেছে, কিংবা সে কোনো অফিসে কাজ করছে, তার কোনো জায়গা আটকেছে, সেসব ক্ষেত্রেও আমরা সাপোর্ট দেবো, কিন্তু সেগুলো নিয়মিত চ্যানেল ভিউয়ার এবং সাবস্ক্রাইবদের জন্য, সবার জন্য নয়। এটা আগে থেকেই আমি বলে রাখছি। চলুন তাহলে আজকে থেকে আমরা শুরু করছি আমাদের প্রথম চ্যাপ্টার, ইন্ট্রোডাকশান অফ জিএসটি। তো আমাদের প্রথম চ্যাপ্টার জিএসটি ইন্ট্রোডাকশান। এই চ্যাপ্টারে আমরা জানবো প্রথম জিএসটি কী, তারপরে কি জানবো আমরা জিএসটি কীভাবে ভারতে এলো, অর্থাৎ জিএসটির ব্রিফ হিস্ট্রি। এটা জানতে হবে, কারণ এই জন্যই যে আপনি যদি হিস্ট্রি না জানেন যে কীভাবে এলো, তো এটা সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন না জিএসটি সম্বন্ধে। এছাড়া জিএসটির সুবিধা কী, যে জিএসটি ট্যাক্স এলো, এর সুবিধা কী কী আছে, এবং জিএসটির ফ্রেমওয়ার্ক, অর্থাৎ জিএসটি আমাদের দেশে কিভাবে কাজ করে, এই 4টে জিনিস আমরা এই জিএসটি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে জানব। তো জিএসটি, ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স, আর এটা ফুল ফর্ম হচ্ছে জি ফর হচ্ছে গুডস, এস ফর সার্ভিস অ্যান্ড টি ফর ট্যাক্স। তাহলে এটাকে টোটাল আমরা জিএসটিকে বলতে পারি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। আমাদের দেশে মেনলি 2 ধরনের ট্যাক্সেশন সিস্টেম আছে। এই ট্যাক্সেশন সিস্টেম একটা বলে ডিরেক্ট ট্যাক্স, একটা বলে ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স মেনলি আমরা যদি বলতে পারি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। এছাড়া ইনডাইরেক্ট ট্যাক্স অনেক প্রকার আছে, তার মধ্যে মেজর হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে জিএসটি। আপাতত মেজর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে জিএসটি। ইনকাম ট্যাক্স আপনার বোর্ড আছে সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের আন্ডারে, আর ইনডাইরেক্ট ট্যাক্স আছে সিবিআইসি, মানে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস। এবং আমরা জেনে নিয়ে গেলো যে ডিরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স কী।
ডিরেক্ট ট্যাক্স মানে ধরুন আমরা কোনো ইনকাম করছি, কোনো স্যালারি পেয়ে আমরা বা কোনো জব করি কিংবা কোনো বিজনেস করি, যে আমাদের যা ইনকাম হয় সেখান থেকেই সরকার ডাইরেক্ট কেটে নেয়, বা আমরা আমাদের কিছু টাকার পোর্শনটা সরকারকে ডিরেক্ট নিজেরাই দিই, সেটাকে আমরা ইনকাম ট্যাক্স বলবো। আর ইনডাইরেক্ট ট্যাক্স বা জিএসটি কীভাবে কাজ করে, ধরুন আপনি কোনো টিভির দোকানে গেছেন, আপনি কোনো টিভি কিনেছেন, তো টিভির সাথে দেখবেন আপনাকে 18% জিএসটি লাগিয়েছে, ঠিক আছে, কিন্তু জিএসটি কাদের ওপর লাগে? ব্যবসায়ীদের ওপর লাগে, যারা ব্যবসা করে তারা জিএসটি দেয়, কিন্তু সেখানে কে দিচ্ছে? আপনি দিচ্ছেন, কিন্তু দিচ্ছেন আপনি, কিন্তু কালেক্ট করছে কে? দোকানদারের থেকে কালেক্ট করছে আবার ব্যবসায়ী, সে দিচ্ছে সরকারকে, সে রিটার্ন ভরছে, আপনি কিন্তু ভরছেন না। তাহলে বার্ডেন এখানে জিএসটিতে কারোর উপর থাকে, কিন্তু কালেক্ট করে দেয় অন্য কোনো। বার্ডেন থাকে যে ফাইনাল কনজিউমার মানে আমরা, এবং এরা কালেক্ট কারা করে? যে আপনাকে বেচছে, যে দোকানদার বেচছে, সে আপনার থেকে কালেক্ট করে সে রিটার্ন ভরে ট্যাক্সটা সরকারকে দেয়। দেখুন, জিএসটি একটা সপ্তদশ বর্ষীয় বলতে পারেন, এটা একটা পরিকল্পনা, কারণ এটা শুরু হয়েছিল 2000 সালে, এবং জিএসটি আস্তে আস্তে আমাদের দেশে 2017 সাল লেগে গেছে। এমনি গভর্নমেন্ট যে কোনো কাজেই দেখবেন একদিনের কাজটা 1 বছরে হয়ে যায়, কিন্তু এইটা খুব বেশি দিনের কাজ নয়, যেটা এনাক্টেড হয় খুব জোর 3 থেকে 4 বছর, সেটা টানা হয়েছে প্রায় 2000 থেকে 2017 সাল অবধি। তো এটা কীভাবে এলো সেটা আজকে আমরা একটু ব্রিফ জেনে নিই, এবং এটা খুব জানা দরকার, কারণ নাহলে বুঝতেই পারবেন না জিএসটি এর পরে যখন আমরা পড়াবো জিএসটি বোর্ড গঠন, কারা কারা জিএসটিতে আছে, কী কী তাদের রোল, সেই চ্যাপ্টারগুলো আপনাদের জানা খুবই দরকার। তার জন্য আপনাদের ইতিহাসটা একটু জানা দরকার। দেখুন, প্রথম জিএসটির প্রস্তাব রাখা হয়েছিল 2000 সালে। তখনকার প্রাইম মিনিস্টার একটি বোর্ড গঠন করেছিলেন, কমিটি, যাতে একটা জিএসটি মডেল তৈরি করা যায়। এবং এটি কেন করেছিলেন? কারণ দেখুন, প্রথম জিএসটি আসে 1956 সালে ফ্রান্সে, ঠিক আছে, তারপর থেকে অনেক জায়গায় জিএসটি আসে, এবং যেখানে যে দেশে জিএসটি এসে সেই দেশগুলো খুব পরিমাণ রেভিনিউ জেনারেট করেছিল। তা সেইটাই দেখার পরে 2000 সালে তৎকালীন প্রধানমন্ত্রী চেয়েছিল যে আমাদের দেশেও এই যে নানা রকম ট্যাক্স চলছে, সেই ট্যাক্সগুলো উঠে গিয়ে একটা সিঙ্গেল ট্যাক্স আসুক, জিএসটি, যাতে লোকের বেশি বুঝতেও না অসুবিধা হয়, যে এত রকম ট্যাক্স হ্যাপাজার্টের মধ্যে না থাকে, একটাই জিএসটি হবে, সেখান থেকেই সরকার সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করতে পারবে। তাই জন্য তিনি একটা কমিটি গঠন করে জিএসটি মডেল তৈরি করতে বলেছিলেন। তারপরে 2000-এর পর থেকে সেইটি হতে হতে 2006 সাল চলে যায়, মাঝখানে কোনো সেরকম কাজ হয়নি। কাজ হচ্ছে এতই স্লো প্রসেসে যে 6 বছর লেগে গেছিলো নেক্সট মিটিংয়ে যেতে। তখনকার যে ফিনান্স মিনিস্টার আমার হিসাবে পি চিদম্বরম ছিলেন, তিনি এক বাজেটে বলেছিলেন যে আমরা এখন খুব দ্রুত এইটা জিএসটি কার্যকর করব, এবং আগামী 4 বছর অর্থাৎ 2010 সালের এপ্রিল মাসে আমরা জিএসটিটা ভারতবর্ষে আনব। কিন্তু এরকম মোটেও হয়নি। জিএসটির কাজে নানা রকম গড়িমসি হয়েছে, কারণ কোনো রাজ্য রাজি হচ্ছে, কোনো রাজ্য রাজি হচ্ছে না, কোনো জায়গায় এই প্রবলেম, কোনো জায়গায় নানা রকম প্রবলেম বাধা দিচ্ছে নানা রকম লোকাল বডি। এটা করতে করতে 2014 সাল যখন এলো, তখন কি হলো? প্রথম কনস্টিটিউশন বিল ইনঅ্যাক্টেড হলো, মানে জিএসটির প্রথম বিল ওখানে রাখা হলো, পুরো তৈরি করে যে এইরকম আমাদের দেশে জিএসটি হবে, এই পদ্ধতি আছে। এবং সেটা 2015 সালে লোকসভায় পাস হয়েছে, এবং 2016 সালে যখন ভোট হয়ে গেল বিভিন্ন রাজ্যের মধ্যে, তার মধ্যে 50% ওপরে যে রাজ্যগুলো ছিল তারা ভোট দিয়েছিল জিএসটির পক্ষে। ফলে 2016 সালের সেপ্টেম্বর মাসে এই জিএসটিটা অ্যাক্ট হিসাবে আমাদের দেশে চলে এলো, এবং 2016 সালের সেপ্টেম্বর মাসে প্রথম জিএসটি কাউন্সিলিং মিটিং হেল্ড হয়েছে, যেখানে জিএসটি সম্বন্ধে কবে সারা দেশে জিএসটি করা হবে, কী কী নিয়ম কীভাবে করা হবে, তা টোটাল এই মিটিংয়ে পরিকল্পনা করা হয়েছিল। এবং তারপরে 2017 সালের এপ্রিল মাসে কাউন্সিল সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, ইউটিজিএসটি অ্যাক্ট পাস করালো, কাকে দিয়ে? মন্ত্রিসভায়, এবং সেগুলো আইনে আনলো। 2017 মে আস্তে আস্তে জিএসটি কাউন্সিল যত রকম জিএসটি রুলস আছে সব ইনঅ্যাক্টেড এবং পাস করানো হয়ে গেল, যাতে রাষ্ট্রপতির সাইন দ্বারা সেগুলো রুলসে এবং অ্যাক্টে পরিণত হয়ে গেল। 2017 সালে জুন মাসে জিএসটি সমস্ত স্টেটে লাগু হয়ে গেছিল, শুধু জম্মু অ্যান্ড কাশ্মীরে ছাড়া। এবং জুলাই মাসে 1 জুলাই 2017 থেকে জিএসটি লঞ্চ হলো হোল ইন্ডিয়াতে, শুধু জম্মু এবং কাশ্মীর ছাড়া।
এবং 8 জুলাই জম্মু অ্যান্ড কাশ্মীরে লাগু হলো প্রথম ট্যাক্স, যেটা আমার দেখা একমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীরে লাগু হলো, সেটা হলো জিএসটি। কারণ এর আগে যতই দেখবেন ট্যাক্স আছে জম্মু অ্যান্ড কাশ্মীরে সেগুলো লাগু হয়নি, কিন্তু জিএসটি এমন একটা ট্যাক্স যেটা 8 জুলাই 2017-তে জম্মু অ্যান্ড কাশ্মীরে লাগু হলো, এবং তারপর থেকে জিএসটি কন্টিনিউ জার্নি করছে টিল ডেট অবধি। তো আজকে জিএসটি ইন্ট্রোডাকশানের এতটাই। আমরা নেক্সট ক্লাসে জিএসটি ইন্ট্রোডাকশানের নেক্সট পার্টটা করব, অর্থাৎ আমরা জিএসটির ফ্রেমওয়ার্কটা শিখব, অর্থাৎ জিএসটি গঠন কীভাবে হয়েছে এবং আমাদের জিএসটি যেটা আছে আমাদের দেশে কীভাবে কাজ করে এটা আমরা শিখব। তো এটা জিএসটি ইন্ট্রোডাকশানের সেকেন্ড পার্টটা হবে। তো আপনারা এইটা জিএসটির সেকেন্ড পার্টটা দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন চ্যাপ্টারটা, এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো এটা কমেন্টসও করুন, যাতে আমি আরও ভালো করে আপনাদের বোঝাতে পারি। যে আপনাদের যদি কোনো অসুবিধা হচ্ছে কোনো জায়গায়, যে আমরা স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, এই জায়গাটা আরেকটু ভালো করে বোঝান, সেই জন্য কমেন্ট করুন। কমেন্ট করলে আমি নিশ্চয়ই উত্তর দেবো। তাছাড়া আমার ফোন নাম্বারও লিখে নিতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপেও আমাকে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8240115630। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিন্তু আমি সবসময় অ্যাভেলেবেল না হোয়াটসঅ্যাপে। আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনি উইথিন 3 ডেজের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন, কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আমি সেটা বলতে পারছি না, যে কারণ হোয়াটসঅ্যাপ তো অনেক হয় দিনের মধ্যে, তো সব উত্তর দেওয়া সম্ভব না। কিন্তু কমেন্টস করলে আপনি ইউটিউবে যদি কমেন্টস করেন আমার ভিডিওতে, তো উইথিন 3 ডেজ সেই উত্তর দেওয়া হবে।